মাচার ওপর বসে খোলা আকাশের দিকে চেয়ে হরেন বাউরি বিড়িতে টান মারতে মারতে কোনো এক গম্ভীর চিন্তা করে চলেছে। এই জমিটাই একমাত্র তার শেষ সম্পদ বলা চলে। তবে এই জমিটাও এবার মনে হয় তার হাতছাড়া হতে চলেছে। হাতে আর একটাও টাকা পয়সা নেই। আমার পোড়া কপাল, কেউ টাকা ধার দিতেই তো রাজি হচ্ছে না। এখন উপায় একটাই, ওই দুর্যোধন মশাইয়ের থেকে টাকা ধার নিতে হবে। কথাটা বলেই তার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। কারণ ওই দুর্যোধন সাহা লোকটা মোটেই সুবিধের নয়, হাড়ে বজ্জাত একেবারে, গরিবদের রক্ত চুষে খায়। একসময় এই গ্রামে ডাকাতি করত সে, এখন এই বয়সকালে লোককে টাকা ধার দেয়, তাও আবার আকাশ ছোঁয়া সুদের সাথে। টাকা ফেরত না দিতে পারলে সে খুন পর্যন্ত করতে পারে। ভেবেই হরেনের বুকটা যেন কেঁপে উঠল একবার। হরেন হাত জোর করে গিয়ে দাঁড়ালো দুর্যোধন বাবুর সামনে। কি ব্যাপার হে, হঠাৎ আমার দরবারে তুই এসে হাজির হলি যে বড়? কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। আগে বাবু, এ বছর চাষ আবাদ করতে গিয়ে আমার ভারী লোকসান হয়েছে। জমানো পুঁজি সবই শেষ বলতে গেলে, একটা টাকাও আর হাতে নেই যে। তাই বলছিলাম আর কি, আপনি যদি আমাকে কটা টাকা ধার দিতেন তাহলে তাহলে আমি শহরে গিয়ে একটু কেনা বেচা করতাম আর কি। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে এই ঠিক সময় মতোই সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেব। দুর্যোধনবাবু ভুরু কোঁচকালেন, তারপর কড়া নজরে চোখ পাকিয়ে তাকে বললেন, সবই বুঝলাম, কিন্তু এমনি এমনি তো আর তোকে এতগুলো টাকা ধার দিতে পারি না। তুই মুখে বললেই তো আমি আর বিশ্বাস করে নেব না, বল। না সে না হয় ঠিকই বলেছেন, তা বাবু আপনিই বলুন, কি করলে আপনি টাকাটা আমাকে ধার দিবেন? করতে হবে তোকে একটাই কাজ, তোর জমিটা আমার কাছে বন্ধক রাখতে হবে, তবেই আমি তোকে টাকাটা দেব। হ্যাঁ, তবে সুদ কিন্তু 5% নেব, সেটা যেন মাথায় থাকে। হরেন এটাই ভেবেছিল, শেষমেশ তার শেষ সম্পদ জমিটাই এবার বন্ধক রেখে টাকাটা ধার নিতে হবে। কোনো উপায় আর নেই। টাকা না পেলে সে হয়তো খেতে না পেয়ে অকালে মারা যাবে। তাই সে দুর্যোধনবাবুর দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেল। বেশ, ঠিক আছে, তবে 3 মাসের মধ্যে টাকাটা কিন্তু আমার ফেরত চাই। আগে আগে ঠিক আছে বাবু, 3 মাসের মধ্যেই আমি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেব। বেশ, এই একে টাকাটা দিয়ে এখান থেকে ভাগা তো দেখি। উফ, যত সব হয়েছেও বটে, গরিবের দল। হ্যাঁ, যা যা, এখন যা দেখি এখান থেকে। কথাগুলো খারাপ লাগলেও সে আর কিছুই বলার সাহস পেল না। চুপচাপ হেঁটে সে দুর্যোধনের মহল ছেড়ে বেরিয়ে পড়ল। এরপর 3 মাস কেটে গেল। হরেন কোনো রকমে কষ্টে শিষ্টে ধার নেওয়া টাকাটুকুই তুলতে সফল হয়েছে শেষ পর্যন্ত। বলতে গেলে খুবই কম টাকাই সে লাভ করতে পেরেছে। হাঁটতে হাঁটতে সে তার জমির মাচাটার সামনে এসে দাঁড়ালো। তারপর দেখল দুর্যোধনবাবুর চেলারা তার মাচার ওপর বসে নেশা করছে আর কী সব বলে যেন হাসাহাসি করছে। এ কি, এরা এভাবে এখানে বসে আড্ডা দিচ্ছে কেন? জমিটা আমি শুধুমাত্র বন্ধক রেখে গেছিলাম, কিন্তু এরা তো দেখছি একেবারে কবজাই করে বসেছে এখানে।
না না, টাকাগুলো দিয়ে এক্ষুনি জমিটা ছাড়িয়ে আনি। কি হে, কি হয়েছে? এই রাত বিরেতে আবার হঠাৎ আমার কাছে এসে হাজির হলি কেন রে হতভাগা? আগে এই যে আপনার টাকাটা সুদ সমেত এনেছি বাবু। এর টাকাগুলো দিয়ে আমি আপনার কাছ থেকে আমার জমিটা ছাড়িয়ে নিয়ে যেতে চাই। আহ, বেশি কথা আমার ভালো লাগে না। তুই কি করবি না করবি তা আমি জানি না। এখন তুই আমার ডেরায়, তাই আমার কথাই শেষ কথা। দেখি 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 আমার পায়ের কাছে ফেল দেখি টাকার থলেটা। দুর্যোধনবাবু সব টাকা মিলিয়ে দেখার পর হরেনের দিকে কড়া নজরে তাকিয়ে বললে, না 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 না, আরও লাগবে তো, এতে তো অনেক কম আছে। এ কি বলছেন বাবু? এতটা ভুল তো হতে পারে না। চুপ বেটা, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর সাহস তো মন্দ না। আগে কর্তা, ক্ষমা করবেন, কিন্তু কিন্তু 5% সুদ সমেতই টাকাটা আমি এনেছি। আপনি আপনি একবারখানি ভালো করে দেখেন না বাবু। কি বললি বেটা? 5%? না 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 না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো তোকে টাকাটা 10% সুদের সাথে দিয়েছিলাম। কি বলছেন বাবু? আপনার সাথে তো আমার 5% সুদের কথা হয়েছিল যে, আর এখন আপনি 10 বলছেন। বাবু, এমনটা করবেন নি বাবু। আমি আমি গরিব দুঃখী মানুষ। এমন করলে আমাকে যে এবার গলায় দড়ি দিয়ে মরতে হবে। হ্যাঁ, তা যা না, মর না, আমার তাতে কি। কিন্তু আমার পাওনার টাকাটা ফেরত দিয়ে মর, না হলে টাকা কি করে উসুল করতে হয় আমার ভালো করেই জানা আছে। যতদিন না টাকাটা ফেরত পাচ্ছি, তোর ওই জমি আমার জিম্মায় থাকবে, আর ও জমিতে ফসলও আমি ফলাবো। হ্যাঁ, চাইলে তুই আমার জমিতে গতরে খেটে টাকাটা শোধ করতেই পারিস, কিন্তু তা করলে যে অনেক সময় লেগে যাবে। এবার তুই দেখ, তুই কি করতে চাস। হরেনের পায়ের তলার মাটিটা যেন সরে গেল। এবার সে ভালো করে বুঝল সে কত বড় ভুল করে ফেলেছে এই লোকটার কাছে টাকা ধার নিয়ে। কি করবে কিছুই বুঝতে পারল না সে। হরেন তার মাথাটা আর ঠিক রাখতে পারল না। হঠাৎ সে দাঁত মুখ খিচিয়ে শাসিয়ে উঠল দুর্যোধন বাবুকে। এই যে এই যে শোনেন বাবু, গরিবের পেট মারলে একদিন আপনি নিজেই পথে এসে বসবেন, এই আমি বলে দিলুম। কাজটা কাজটা মোটেই ঠিক করলেন না আপনি। এর শাস্তি আপনাকে একদিন ঠিক পেতেই হবে। আমি গোটা গ্রামে আপনার এই কুকর্মের পর্দাটা ফাঁস করে দেব এবার। তারপর আমিও দেখছি আপনি জমিটা কি করে ফেরত না দিয়ে থাকতে পারেন। হ্যাঁ রে, যা যা, তোর মতো এরম অনেক দেখেছি, কেউ কিচ্ছু করতে পারেনি আমার। আর শোন, তুই আমার লেজে পা দিয়ে ঠিক করলি না রে। আমার সাথে এভাবে কথা বলার সাহস এই গ্রামের কোনো কারুর হয়নি আজ অবধি। এর শাস্তি তোকে পেতেই হবে। দুর্যোধন বাবু একবার হুমকি দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তার বাড়ি থেকে। যা হয় হবে, এই ভেবে হরেনও রেগে মেগে চলল তার সেই মাচার দিকে। তার হাতের বানানো শখের মাচায় আজ ওই দুর্যোধনের চেলারা বসে মদ গেঁজার আড্ডা দিচ্ছে। ভাবলেই চোখে জল আসছে তার। অবশ্য এর জন্যে সে নিজেই দায়ী। মাচাটা এখন ফাঁকা, আশেপাশে কেউ নেই। তাই সে ভাবল সে ওই মাচায় গিয়ে একটু বসবে আর অতীতের কিছু কথা মনে করবে।
হরেন তার শখের মাচায় বসে সেই আগের মতো একটা বিড়ি ধরিয়ে আকাশের দিকে চেয়ে রইল। দু এক টান মারল বিড়িতে। হঠাৎ দুর্যোধনের দুটো চেলা এসে ঘিরে দাঁড়ালো তাকে। তারপর সপাটে একটা লাঠি দিয়ে, কিরে, কোরকেছিস তো ভালো করে ওই বেটা হরেনের বাচ্চাটাকে? তার কথা শুনে লোক দুটো মুখ চাওয়াচাওয়ি করে বলল, আজ্ঞে কর্তা, একটা একটা কাণ্ড ঘটে গেছে যে। কি কি হয়েছে? কি আবার কাণ্ড ঘটালি তোরা? আজ্ঞে কর্তা, আমরা ওই হরেন বেটাকে লাঠি দিয়ে একবার আঘাত করার পরেই ও বেটা অচেতন হয়ে পড়ল। জানি না কি হলো, সেই যে চোখ উল্টে পড়ল, তারপর যেন নড়া চড়াই বন্ধ করে দিল। ছি 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 ছি, তোদের দিয়ে একটাও কাজ ঠিক করে হবে না দেখছি। তোদের আমি অল্প স্বল্প মারধর করার জন্য পাঠিয়েছিলাম ওখানে, আর তোরা হতভাগারা তাকে একেবারে প্রাণে মেরে ফেললি। ছি 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 ছি, কত লজ্জার ব্যাপার বলতো। এ কথা একবার জানাজানি হয়ে গেলে আমাকে যে এই গেরাম ছাড়া হতে হবে। এর থেকে লজ্জার আর কোনো ব্যাপার হতে পারে কি? আজ্ঞে কর্তা, এবার কি করব বলুন দেখি। হতভাগা, তুমি হাতে চুড়ি পরে বাইজি নাচো শালা, মাথাটা ধরিয়ে দিল এক্কেরে। যজ্ঞে শোন, লাশটা তুলে ওই পচা ডোবার ধারে ফেলে দিয়ে আয়। ও বেটা মরেছে, তা একদিক দিয়ে ভালোই হয়েছে। আপদ বিদায় হয়েছে। এবার টাকাগুলো আমার, আর ওই জমিটাও আমার। লোক দুটো তার পাগলামি দেখে কেঁপে উঠল। তার কাছে মানুষের যে কোনো দাম নেই তা বুঝতে আর বাকি রইল না। যেন এসব খুবই সাধারণ ব্যাপার তার জন্য। মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে আর টাকার জন্যে যে কত নিচে নামতে পারে তা এই দুর্যোধনবাবুকে দেখলে বেশ ভালো করেই বোঝা যায়। তার আদেশ পালন করে ওই দুজন চলল লাশটাকে ফেলার উদ্দেশ্যে। প্রায় 10 দিন মতো কাটল। এই বনবিথি গ্রামে যেন কার নজর লেগেছে। যবে থেকে হরেন মরেছে ঠিক তবে থেকেই গ্রামটা যেন ঝিম মেরে আছে। কেউই হরেনের মৃত্যুর আসল কারণটা ঠিক জেনে উঠতে পারেনি এখনো অবধি। সবাই জানে সে শহরে ব্যবসা করতে গিয়ে কোনো পথ দুর্ঘটনায় মারা গেছে। এদিকে হরেনের জমির সেই মাচার ওপর দুর্যোধনের পোষা গুন্ডাগুলো বসে আজও মদ আর গ্যাঁজা টানছে। আর থেকে থেকে কী সব বলা কওয়া করে যেন হাসাহাসি করছে তারা। ওই হরেনটা একেবারে দুধে ভাতে, শরীরে কোনো ক্ষমতাই নেই। একটা লাঠির ঘা খেয়েই একেবারে কুপো কাত হয়ে গেল। তা যা বলেছিস, লড়ার মুরদ নেই। সে নাকি আবার আমাদের কর্তা মশাইকে শাসাতে এসেছিল। এবার দেখ বেটা হরিণের বাচ্চা, তোর কি অবস্থা হলো। আমাদের কর্তার সাথে যে পাঙ্গা নেবে সেই মাটিতে মিশে যাবে। নেশায় ডুবে চুর হয়ে তারা হরেনের নামে নানান আজে বাজে কথা বলতে লাগলো। এদের মনে একটা মৃত ব্যক্তির প্রতি কোনো সহানুভূতিই নেই। হঠাৎ তারা দেখল দুর্যোধনবাবু 1 পা 2 পা করে হেঁটে ওই মাচাটার ঠিক সামনে এসে দাঁড়ালো। লোক দুটো তাকে দেখে একটু যেন অবাক হলো। তারপর বলল, আজ্ঞে কর্তা, আপনি হঠাৎ এখানে? কি ব্যাপার? আবার কিছু হলো নাকি? দুর্যোধনবাবু কিচ্ছু বলল না, শুধু তাদের দিকে কড়া নজরে চেয়ে দাঁড়িয়ে রইল।
আরে কর্তা, কিছু বলছেন না যে? কি বলছিলি কি তোরা ওই হরেনের নামে? আমি কিন্তু সব শুনেছি। তোদের সাহস তো মন্দ না, একটা মৃত ব্যক্তির নামে এত কটু কথা বলতে তোদের বুক কাঁপে না রে? তারা খুবই আশ্চর্য হলো দুর্যোধন বাবুর এই আচরণ দেখে। হঠাৎ তার হরেনের ওপর মায়া দয়া কিভাবে জেগে উঠল সেটাই বুঝতে পারছে না তারা দুজন। মানে কর্তা, আপনার হঠাৎ ওই হরেনের ওপর এত মায়া দয়া কি করে বেড়ে গেল? চুপ বেটা, হতভাগার দল! তোদের সাহস দেখছি কম না, মুখের ওপর কথা বলিস আমার। আর 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 এখানে বসে মদ গেজা টানার অধিকার কে দিয়েছে তোদের, হ্যাঁ? লোক দুটো এবার একটু ক্ষেপে গিয়েই বলল, কি হে কর্তা মশাই, আপনার মাথাটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, তখন থেকে দেখছি কেমন যেন একটা অন্যরকম ব্যবহার করছেন আপনি আমাদের সাথে। তাই নাকি রে? তোরা একেবারে ঠিক ধরেছিস রে। আমি তোদের কর্তা নই। দুর্যোধন বাবুর চোখ দুটো জ্বলে উঠল যেন, মুখটা একেবারে ভয়ানক রূপ নিয়েছে এবার। তোদের সাহস তো মন্দ না, আমাকে মেরে আমার জমির ওপরে বসে আমার নামেই বাজে কথা বলছিস। তোরা আজ কেউ বাঁচবি না আমার হাত থেকে। তোদের সব কটাকে শেষ করে এই জমিতে পুঁতে দেব আজ। কি কি কর্তা মশাই, আপনি এসব কি 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 বলছেন কি? এবার সেই মূর্তি যেন ধোঁয়ার মতো গিয়ে ঢুকলো লোকটার শরীরে। তারপর ধারালো হাত দিয়ে পাশে বসে থাকা লোকটার পেটটা আজ দুর্যোধন বাবুর বাড়িটা যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আশপাশের পরিবেশে একটা গুমোট ভাব ছেয়ে আছে যেন। দুর্যোধন বাবু একাই রয়েছেন তার বাড়িতে। ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছেন তিনি। অত ভাগাগুলো গেল কোথায়? বেশ রাত হলো, এখনো অবধি পাত্তা নেই। নিশ্চয়ই গলা অবধি গিলে কোথাও পড়ে আছে। দুর্যোধন বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল। এমন সময় তার পোষা গুন্ডার মধ্যে একজন এসে দাঁড়ালো তার পিছনে। কে? আমি কর্তা, আমি। তা কোথায় ছিলে বাপ আমার? এত রাত হলো, তোমাদের যে পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তা কি রাজকার্য করছিলে শুনি? আজ্ঞে কর্তা, ওই আর কি একটা কাণ্ড ঘটে গেছে। কেন, কি হয়েছে কি? আবার কি কাণ্ড ঘটিয়েছিস তোরা? না না কর্তা, তেমন কিছু না। ওই শুধু গেরিস বেটার ঘাড় মোটকে রক্ত চুষে তার দেহটা ওই হরেনের জমিতে পুঁতে দিয়ে এলাম আর কি। এ কথা শুনে দুর্যোধন বাবুর কপালে ঘাম দিয়ে উঠল যেন। লোকটা কি বলছে এসব? সে যেন এক মুহূর্তের জন্যে একেবারে আকাশ থেকে পড়ল। এই শালা, এসব এসব কি বলছিস কি? তোর মাথাটা ঠিক আছে তো নাকি? আজ্ঞে কর্তা, আমি একেবারে ঠিক কথাই বলছি। এই বলে লোকটা এবার আস্তে আস্তে হরেনের রূপ ধারণ করল। দুর্যোধন বাবু এটা দেখে ভয়ে কাঠ হয়ে গেল। তার মুখ হাঁ হয়ে গেছে, চোখ দুটো ছানা বড়ার মতো হয়েছে, যেন ঠিক রে। আমাকে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দুর্যোধন বাবুর চিৎকার শুনে হাজির হলো তার বাড়ির সামনে।
দুজন লোক ঢুকলো বাড়ির মধ্যে। তারপর দেখলো এক ভয়ানক দৃশ্য। পাপের শাস্তি পেয়েছে। লোক দুটো বাইরে বেরিয়ে এসে সব কিছু বলল। সবাই শুনে অবাক হলো না। এটা তো একদিন না একদিন হবারই ছিল। হ্যাঁ, যাকে ভালোই হয়েছে, একটা বিপদ সরেছে এই গ্রাম থেকে। যাকে যাকে এই তোমরা সবাই হাঁ করে দাঁড়িয়ে না থেকে চলো চলো চলো, দেহটা সৎকার করার ব্যবস্থা করা যাক। সবার মনেই চাপা রাগ ছিল লোকটার ওপর। তা খুব স্পষ্ট বোঝা গেল তাদের কথাবার্তা শুনে। সবাই যেন এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ রাতের মধ্যেই তারা তার দেহটা সৎকার করবে, এটাই ঠিক করলো সবাই মিলে। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।